হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব ডাব্লিউবিসিএসসি জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে 2000 থেকে 2023 পর্যন্ত। এই 2000 থেকে 2023 পর্যন্ত কী ধরনের জিওগ্রাফি থেকে প্রশ্ন এসেছে, কোন প্যাটার্ন ফলো হয়েছে, কোন কোন প্রশ্ন বারবার রিপিট হয়েছে, কোন কোন কোশ্চেনকে আমরা জোর দেব ডাব্লিউবিসিএস আপকামিং যে 25-এ পরীক্ষাটা হতে চলেছে তার জন্য। বোঝার সুবিধার জন্য এই যেমন ধরো সিলেবাসে যেটা রয়েছে ডাব্লিউবিসিএসে মেনশন করা রয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ ওয়েস্ট বেঙ্গল। এটা হচ্ছে জিওগ্রাফির সিলেবাস। এইটাকে আমরা 4টে পোর্শনে ভাগ করে নিয়েছি। প্রথমটা হলো ফিজিক্যাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, দ্বিতীয়টা ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, 3 নম্বর হিউম্যান অ্যান্ড ইকোনমিক জিওগ্রাফি, 4 নম্বর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এই জিওগ্রাফির পোর্শনটাকে পিওয়াইকিউকে আমরা 4টে পোর্শনে ভাগ করে নিয়েছি। এই ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি নিয়ে। ঠিক আছে, দেরি না করে প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথম প্রশ্ন আসি। দেখো 2021-এ 2023 আর 22-এ এই পোর্শনটা থেকে খুব একটা প্রশ্ন আসেনি। ঠিক আছে, 2021-এ প্রথম প্রশ্নে যাই। দ্য রেশিও অফ দ্য ডায়ামিটার অফ মুন অ্যান্ড দ্য আর্থ ইজ নিয়ারলি। চাঁদ আর পৃথিবীর ডায়ামিটারের রেশিও জানতে চেয়েছে। মুন আর হচ্ছে আর্থ। আমরা জানি যে চাঁদ হচ্ছে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ। এবার ডায়ামিটারটা দেখে নিই, উত্তর হবে 1:4। ডায়ামিটার অফ আর্থ দেখে নিই 12,742, আর মুন হচ্ছে 3,474, সেই হিসাবে 1:4। পরের প্রশ্ন, আইডেন্টিফাই দ্য কারেক্ট পেয়ার ফর দ্য নর্থ হেমিস্ফিয়ার। নর্থ হেমিস্ফিয়ারের রেসপেক্টে বলেছে। উইন্টার সলিস্টিস ডিসেম্বর 22, অটম ইকুইনক্স সেপ্টেম্বর 23, সামার সলিস্টিস জুন 21, স্প্রিং ইকুইনক্স মার্চ 21। এখানে 4টে অপশানই ঠিক আছে। উইন্টার সলিস্টিস হয় ডিসেম্বরে, আমরা নর্দার্ন পোলে আছি, রাইট? তাহলে আমাদের শীতকাল কখন আসে? ডিসেম্বরের দিকে। এবার যদি আমরা সাউদার্ন হেমিস্ফিয়ারে রেসপেক্ট করি, তাহলে যেই সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার, সাউদার্ন হেমিস্ফিয়ারে তার উল্টো হয়, সেই সময় হয় সামার। মানে ধরো যেখানে ডিসেম্বর 21 চলছে, সাউদার্নে চলছে তখন সামারে জুন 21। আবার যেই সময় নর্দার্ন হেমিস্ফিয়ারে অটম, সেই সময় সাউদার্ন হেমিস্ফিয়ারে হচ্ছে স্প্রিং, তার ঠিক অপোজিট। আমরা নর্থ পোলে আছি, সেই রেসপেক্টে কখন আমাদের বসন্ত আসে, কখন শীত আসে, কখন গ্রীষ্ম আসে, সেই হিসাবে ক্যালকুলেট করলে আরামসে আমরা এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো। এখানে অল অফ দ্য অ্যাবভ হবে। পরের প্রশ্ন, লাইট ফ্রম দ্য সান রিচ আস নিয়ারলি। সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কতক্ষণ সময় লাগে? অন অ্যান অ্যাভারেজ হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, অপশন হবে 8 মিনিট। পরের প্রশ্ন যাই। দ্য স্কেল ইউজ ফর দ্য মেজারিং ইন্টেন্সিটি অফ আর্থকুয়েক। আর্থকুয়েকের ইন্টেন্সিটি মাপার জন্য কোন স্কেল ব্যবহার করা হয় বলেছে? রিক্টার স্কেল। 2019-এর প্রশ্ন দেখো। মানস সরোবর লেক লাইজ। অপশান দেখো, কারাকোরাম রেঞ্জ, পীরপাঞ্জল রেঞ্জ, কৈলাস রেঞ্জ, মহাভারত রেঞ্জ। উত্তর হবে কৈলাস রেঞ্জ।
পরের প্রশ্ন 2018 অন অ্যাভারেজ এয়ার কন্টেন্ট দ্যাটস পার্সেন্ট অফ ওয়াটার ভেপর। তো অন অ্যাভারেজ জানতে চেয়েছে এয়ারে কত পার্সেন্ট ওয়াটার ভেপর থাকে, সেটা হচ্ছে 3%। এটা অ্যাভারেজ জানতে চেয়েছে। যদি কোনো স্পেসিফিক জায়গার ভেপর জানতে চায় সেটা কিন্তু ডিপেন্ড করে তার টেম্পারেচারের উপরে, তার লোকেশনের উপরে, তার ওয়েদার কন্ডিশনের উপরে, তখন কিন্তু এই ক্যালকুলেশনটা ভ্যারি করবে, কিন্তু অন অ্যান অ্যাভারেজ সেটা হচ্ছে 3%। 2017 প্রশ্নে আসি। ইন্ডিয়া শেয়ার দ্য টোটাল ল্যান্ড এরিয়া অফ দ্য ওয়ার্ল্ডস অ্যাবাউট। ইন্ডিয়ার যে ল্যান্ড রয়েছে সেটা পুরো ওয়ার্ল্ডের এরিয়ার কত পার্সেন্ট জানতে চেয়েছে, সেটা হচ্ছে 2.4%। পরের প্রশ্ন 2016 ট্রপোপজ ট্রপোপজ কোথায় রয়েছে? দ্য রিজিয়ন বিটুইন ট্রপোস্ফিয়ার অ্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার, আ ন্যাচারাল আমব্রেলা অ্যাবভ দ্য ভলকানিক ইরাপশন। এই যে আমাদের লেয়ার রয়েছে, একদম নিচে ছিল ট্রপোস্ফিয়ার, তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার। ট্রপোপজটা হচ্ছে এই স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ারের ঠিক মাঝখানে, এইখানে। ঠিক আছে, এটাই জানতে চেয়েছে। পরের প্রশ্ন ফর দিস মডেল অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন ওয়েবার মেক্স ইউজ। ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের জন্য ওয়েবার যে থিওরিটা দিয়েছে সে থিওরি কোন থিওরি এখানে বলেছে? মডেল অফ ইন্ডাস্ট্রিয়াল লোকেশন ওয়েবার যেটা ইউজ করেছে। অপশান দেখো, আইসোগন, আইসোফিন্স, আইসোডোপেন্স অ্যান্ড আইসোডোস্ট্রেঞ্জ। আইসোডোস্পেন উত্তর হবে আইসোডোস্পেন। এই আইসোডোস্পেনটা কি? ঠিক আছে, যেটা একটা কানেক্টিং লাইন, ঠিক আছে, যেইখানে ট্রান্সপোর্ট কস্ট ইকুয়াল হবে। ওকে, আর আইসোডোফেনটা কি? আইসোডোগন দেখো, সেটা হচ্ছে ইকুয়াল ম্যাগনেটিক ডিক্লাইনেশন। আর আইসোডোফেন্স যেটা, সেটাই কানেক্ট করছে ইকুয়াল সাউন্ড ইন্টেন্সিটি। আইসোডোস্ট্রেঞ্জ হচ্ছে কানেক্টিং দ্য ইকুয়াল উইন্ড স্পিড। আর আইসোডোফেন যেটা ওয়েবার দিয়েছে সেটা হচ্ছে ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট। এই থিওরি অ্যালফ্রেড ওয়েবার তার ইন্ডাস্ট্রিয়াল লোকেশনের জন্য দিয়েছে। পরের প্রশ্ন 2015 ইফ দেয়ার ইজ নো অ্যাটমসফিয়ার দ্য আর্থ উড হ্যাভ বিন। যদি কোনো অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে পৃথিবীটা কেমন হতো? স্লাইটলি হট, স্লাইটলি কোল্ড, ভেরি হট আর ভেরি কোল্ড। যদি অ্যাটমসফিয়ারই না থাকতো পৃথিবীটা খুব ঠান্ডা হতো, বরফের মতো। পরের প্রশ্ন জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রিয়াল জেনারেট। বলেছে জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশন অফ ইন্ডাস্ট্রিজ জেনারেট হরাইজেন্টাল লিঙ্ক অনলি, ভার্টিক্যাল লিঙ্ক অনলি, নাকি বোথ হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল লিঙ্ক? উত্তর হবে জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য ইন্ডাস্ট্রি জেনারেট দুটোই দরকার, ভার্টিক্যালও দরকার, হরাইজেন্টাল দরকার। ভার্টিক্যালটা কি? ভার্টিক্যাল যেটা কানেক্ট করছে স্টেজ অফ প্রোডাকশন। যেমন ধরো একটা কার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তো ভার্টিক্যাল লিঙ্কেজের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে পার্ট সাপ্লাই, র মেটেরিয়াল সাপ্লাই। তাতে কি হবে, যে ট্রান্সপোর্ট কস্ট হয় সেটা রিডিউস কম হবে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লিঙ্কেজ। হরাইজন্টাল লিঙ্কেজ কোনটা? যেমন কার ম্যানুফ্যাকচারে কোলাবোরেট করবে আর&ডি সেকশনের সাথে, যাতে কিনা সেই কারের কোন কোন টেকনোলজি ইমপ্রুভ করা যায়। সেটাও কিন্তু যদি ভার্টিক্যাল হরাইজন্টাল লিঙ্কেজ থাকে তাহলে এখানেও তার প্রোডাকশন যে ভ্যালুটা সেটা কমে যায়। তাহলে এই জিওগ্রাফিক্যাল যে কানেকশন বলেছে ইন্ডাস্ট্রির জেনারেটের জন্য, দুটোই ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল দুটো লিঙ্কেজেরই দরকার। পরের প্রশ্ন ইন হুইচ লেয়ার অফ অ্যাটমসফিয়ার ডাজ ওজোন অ্যাক্ট অ্যাজ এ ইউভি রেডিয়েশন শিল্ড? কোন লেয়ারটা যেটা কিনা একটা ওজোন লেয়ার রয়েছে অ্যাজ এ শিল্ড হিসেবে? তলায় আমরা যেরকম পড়েছি কি আছে তলায়? ট্রপোস্ফিয়ার।
তার উপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তাই তো? ওজনের লেয়ারটা হচ্ছে আমাদের রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে। স্ট্র্যাটোস্ফিয়ারের সাথেই রয়েছে আমাদের ওজন লেয়ার, যেটাই কিনা যে ইউভি লাইট রয়েছে, ইউভি এ বি সি, যেটাকে প্রতিরোধ করছে পৃথিবীতে আসতে। এই ওজন লেয়ারটা কোথায় রয়েছে? কোশ্চেন জানতে চাই ওজন লেয়ারটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে। One of the characteristics of the atmosphere of prebiotic primitive earth was, ঠিক আছে, বলেছে ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার একটা ক্যারেক্টারিস্টিক জানতে চেয়েছে প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থে। যেমন ধরো কি ছিল না, অ্যাবসেন্স অফ হাইড্রোজেন, অ্যাবসেন্স অফ ওয়াটার ভেপার, অ্যাবসেন্স অফ নাইট্রোজেন, অ্যাবসেন্স অফ অক্সিজেন। উত্তর হবে অ্যাবসেন্স অফ অক্সিজেন। কোন সময় অ্যাটমসফিয়ারের কথা জানতে চেয়েছে? সেটা হচ্ছে প্রিবায়োটিক প্রিমিটিভ আর্থে। ওকে, পরের প্রশ্ন, থিওরি অফ প্লেট টেকটনিক এক্সপ্লেন। কি এক্সপ্লেন করে? ফর্মেশন অফ মাউন্টেন, ফ্লোর স্প্রেডিং, অরিজিন অফ আর্থকুয়েক। প্লেট টেকটনিক থিওরিতে কী কী জানা যায়? আমরা দেখেছি সি ফ্লোর স্প্রেডিংও হয়, সেখান থেকে আর্থকুয়েকও হয়, ফর্মেশন অফ মাউন্টেনও হচ্ছে। তাহলে এই তিনটেই এক্সপ্লেন করে। ওকে, পরের প্রশ্ন, দ্য এরিয়া উইল বি ডেসক্রাইব অ্যাজ আরবান ইফ ইট হ্যাজ। কোনো এরিয়াকে আরবান তখনই বলবো যদি তার মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে। যেমন অপশান দিয়েছে দেখো, হাই পপুলেশন, হ্যাজ টাউন অ্যান্ড সিটিজ, হ্যাজ হাই পোর্শন অফ পিপল ইন নন এগ্রিকালচার পারসুইট। তাহলে এই তিনটে অপশানই থাকলে তাকে সেই জায়গাটাকে আমরা আরবান বলবো। পরের প্রশ্ন দেখো, এল নিনো referred to an atmospheric phenomena, an environmental phenomena, an oceanic phenomena or climatic phenomena। দেখো, এল নিনো কিন্তু একটা গ্লোবাল ক্লাইমেটিক ফেনোমেনা। যদিও এটা ওশেনিক ফেনোমেনা রিলেটেড, তবে এটা কিন্তু একটা কনফিউজ হতে পারে যে অ্যাটমসফেরিক বলবো না ওশেনিক বলবো। যেহেতু এটা গ্লোবাল ফেনোমেনা, এই এল নিনোর জন্য কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবের উপর ইম্প্যাক্ট পড়ে। তাহলে আমরা কিন্তু এটা ব্রড ভিউ দিয়ে দেখব। তাই এটা বলতে পারি অ্যাটমসফেরিক ফেনোমেনা, যেখানে কিনা কী হয়, ভেরিয়েশন হয় উইন্ডসে, সি সারফেস টেম্পারেচারে, মোস্টলি ওভার দ্য ট্রপিক্যাল প্যাসিফিক ওশান। কিন্তু এটা একটা গ্লোবাল অ্যাটমসফেরিক ফেনোমেনা। পরের প্রশ্ন, সিসমোগ্রাফ ইজ আ ইনস্ট্রুমেন্ট ফর ফটোগ্রাফিং ক্লাউড, an instrument for recording earthquake, an instrument for measuring depth of the water in the sea, a device for recording changes in the atmospheric pressure। সিসমোগ্রাফি এখানে কিনা আমরা আর্থকুয়েকে রেকর্ড করতে পারি, তার ইন্টেন্সিটি। তো রেক্টার স্কেল, আগেরও একটা প্রশ্ন এসেছিলো, রেক্টার স্কেল দিয়ে মাপা হয়, যে গ্রাফটা বেরো তাকে সিসমোগ্রাফ বলে। পরের প্রশ্ন, অন এ ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড some lines are drawn joining the place of equal deep angle. These lines are known as, আবার পড়ছি, on a map of the world some lines are drawn joining the place, কিছু লাইন যেটা জয়েন করছে ইকুয়াল ডিপ অ্যাঙ্গেল। দিস লাইন আর নোন অ্যাজ, সেই লাইনগুলোকে কি বলে? আইসোগনিক লাইন, আইসোক্লাইনিক লাইন, অ্যাগোনিক লাইন, আইসোথার্মাল লাইন। ঠিক আছে, তাকে আইসোক্লিনিক লাইন বলে। মানে বিশ্বের মানচিত্রে যে রেখাগুলো ডিপ অ্যাঙ্গেল বলতে পারো বা ম্যাগনেটিক অ্যাঙ্গেল বলে, যেটাকে সংযুক্ত করে, সেটাকে আইসোক্লাইনিক লাইনিং বলে। আর আর যেগুলো কোথাও আইসোথার্মাল, যেগুলো হচ্ছে সমান তাপমাত্রায়, থার্মাল বলতেই বোঝা যাচ্ছে সমান তাপমাত্রা করা বলা হয়েছে। ঠিক আছে, এখানে বলেছে ইকুয়াল ডিপ অ্যাঙ্গেল, তাহলে হবে আইসোক্লিনিক লাইন। পরের প্রশ্ন, দ্য টার্ম অফ এরিয়া ইন্ডিয়াজ র্যাঙ্ক ইন দ্য ওয়ার্ল্ড। এরিয়া ওয়াইজ ইন্ডিয়ার র্যাঙ্ক জানতে চেয়েছে, সেটা হচ্ছে 7th। প্রথমে কে এরিয়া ওয়াইজ সবচেয়ে বড়, সেটা হচ্ছে রাশিয়া, সেকেন্ড হচ্ছে কানাডা, তারপরে চায়না, তারপরে ইউনাইটেড স্টেট, ব্রাজিল, অস্ট্রেলিয়া। এগুলো একটু মনে রেখে দেবে।
কান্ট্রি ওয়াইজ, ঠিক আছে। ইন্ডিয়া হচ্ছে সপ্তম, কতটা এরিয়া আমরা আগেই দেখেছি 2.4%। পরের প্রশ্ন আসি, দ্য পার্ট অফ আর্থ ওয়্যার লাইফ এক্সিস্ট ইজ নোন অ্যাজ। আর্থের, এই পুরো আর্থের যেখানে লাইফ এক্সিস্ট করে সেটার কথা বলেছে, তাকে কি বলে? লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, অ্যাটমসফিয়ার না বায়োস্ফিয়ার? আচ্ছা, পুরো আর্থে দেখো, লিথোস্ফিয়ার কি? যেখানে মাটির নিচে মাটি সংক্রান্ত, সেই পার্টটাকে বলছে লিথোস্ফিয়ার। হাইড্রোস্ফিয়ার কি? ওয়াটার বডি। অ্যাটমসফিয়ার কি? বাতাস। তাহলে পুরোটাই নেই তো, সে আর অ্যাটমসফিয়ারেও মানে ধরো বাতাসের ওখানেও কিছু লাইফ রয়েছে, হাইড্রোস্ফিয়ারেও রয়েছে লাইফ, লিথোস্ফিয়ারেও লাইফ রয়েছে। তাহলে পুরো পার্টটাকে জানতে চেয়েছে, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার। দেখো বায়োস্ফিয়ার কতটা? অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার, লিথোস্ফিয়ার, এই তিনটেই নিয়ে। আচ্ছা, পরের প্রশ্ন, এন্ডেমিক প্ল্যান্ট আর দোজ হুইচ গ্রো ইন ফ্রেশ ওয়াটার লেক, স্যান্ডি প্লেস অন আদার প্ল্যান্ট। এন্ডেমিক কি? যেটা হচ্ছে জিওগ্রাফিক্যালি লিমিটেড এরিয়ায় পাওয়া যায়, স্পেসিফিক্যালি পার্টিকুলার লোকেশনে তাদের দেখা যায়, তাদের এন্ডেমিক বলে। দেখো অপশান দেখো, জিওগ্রাফিক্যালি লিমিটেড এরিয়া। পরের প্রশ্ন, এল নিনো ইন দ্য স্পেসিফিক। অপশান দেখো, ইনক্রিজ মনসুন রেনফল ওভার দ্য ইন্ডিয়া, ডিক্রিজ মনসুন রেনফল ওভার দ্য ইন্ডিয়া, ইনক্রিজ সাইক্লোন ওভার দ্য বে অফ বেঙ্গল, ডিক্রিজ সাইক্লোন ওভার দ্য বে অফ বেঙ্গল। এল নিনোর ফলে কি হয় স্পেসিফিক কোশ্চেনে? দেখো সেটা হচ্ছে ডিক্রিজ দ্য মনসুন রেনফল অল ওভার দ্য ইন্ডিয়া। এল নিনোর ফলে কি হয় দেখো, ট্রেড উইন্ড, যে মনসুনের অ্যারাইভেল হয় ইন্ডিয়াতে, তার কিছু বিভিন্ন ফ্যাক্টর রয়েছে। ট্রেড উইন্ড রয়েছে, তারপরে ধরো যে টেম্পারেচারের যে ডিফারেন্স রয়েছে ওশেন থেকে ল্যান্ডে, তার জন্য তো আমরা সবাই জানি যে বাতাস কোন জায়গা থেকে কোথায় যায়, যেখানে চাপ বেশি, প্রেশার বেশি থাকে, সেখান থেকে হাই প্রেশার থেকে আমরা লো প্রেশারের দিকে যাই, তাই তো। এই প্রেশার গ্রেড এগুলো একটা ফ্যাক্টর মনসুনের জন্য, মনসুন আসার জন্য। তা এল নিনো যখন হয় তখন কি হয়, ট্রেড উইন্ডটা উইক হয়ে পড়ে। যেই ট্রেড উইন্ডটা উইক হয়ে পড়ে সেই সময় ওই যে ট্রেড উইন্ডটা ভারতের দিকে আসবে, সেটারও উইক হয়ে পড়বে। তার জন্য কী হবে, মনসুনের যে রেনফল, মনসুন আসতেও লেট হবে, মনসুনের রেনফল সেটার উপরে ইম্প্যাক্ট ফেলবে, সেটাও কমে যাবে। তাহলে মনসুনের রেনফল যদি কমে যায়, তাহলে ড্রট লাইক মানে খরার মতো পরিস্থিতি তৈরি হবে। আচ্ছা, সাইক্লোনের উপরে কী ইম্প্যাক্ট করবে? যদি ট্রেড উইন্ড সাপ্রেস হয়ে যায়, তাহলে যে ট্রপিক্যাল সাইক্লোন, উইন্ডের ভেলোসিটির জন্যই তো সাইক্লোন আসে, সেই ট্রপিক্যাল সাইক্লোনও বে অফ বেঙ্গলের উপরে কমে যাবে। ঠিক আছে, তাহলে অপশন হবে ডিক্রিজ দ্য মনসুন রেনফল ওভার দ্য ইন্ডিয়া। পরের প্রশ্ন, 2011 প্রশ্ন, দ্য ল্যাটিটিউড অফ এ প্লেস ইজ এক্সপ্রেসড বাই ইটস অ্যাঙ্গুলার ডিস্টেন্স ইন রিলেশন টু। আচ্ছা, দুটো কনসেপ্ট আছে, একটা আছে ল্যাটিটিউড, একটা হচ্ছে লঞ্জিটিউড। ল্যাটিটিউড হচ্ছে এইভাবে যাবে, আমাদের যে ইকুয়েটার 0 ডিগ্রি তার প্যারালাল যাবে, সেটা হচ্ছে ল্যাটিটিউড। আর যে লঞ্জিটিউড, সেটা হচ্ছে আমাদের ইকুয়েটারকে 90 ডিগ্রি ক্রস করে যাবে, বা বলতে পারো যে প্রাইম মেডিটেরিয়ান রয়েছে তার সাথে প্যারালালে যাবে। এটাই জানতে চেয়েছে এখানে। ল্যাটিটিউডকে কীভাবে এক্সপ্রেস করব? অ্যাঙ্গুলার ডিস্টেন্স থেকে। কোন ডিস্টেন্স থেকে? সেটা হচ্ছে ইকুয়েটার, যেখান থেকে মেজার করা হয়। আর লঙ্গিটিউড মেজার করা হয় প্রাইম মেডিটেরিয়ানের থেকে প্যারালালি, 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 13 ডিগ্রি, যে প্রাইম মেডিটেরিয়ান রয়েছে। যেখানে টাইম আমাদের ক্যালকুলেট করা হয়, কত টাইম হবে। বিভিন্ন ওয়ার্ল্ডের যে বিভিন্ন কান্ট্রি রয়েছে তার টাইম জোন তো ডিফারেন্ট, একটা পোর্শন থেকে তো টাইম আমাদের ক্যালকুলেট করতে আছে, এইখান থেকে 0 থেকে স্টার্ট করা হলো। সেই
প্রাইম মেডিটেরিয়ানের প্যারালালি ধরা হয়েছে লন্ডিটিউড, ইস্ট থেকে ওয়েস্টে যাবে। ওকে, আর ল্যাটির হচ্ছে নর্থ টু সাউথ ইকুয়েটার হিসাবে, ইকুয়েটার থেকে আমাদের ডিস্টেন্স বা অ্যাঙ্গুলার ডিস্টেন্স মেজার করা হয়। হলো। পরের প্রশ্ন 2010-এ সুনামি ইজ জেনারেটেড বাই, অপশন দেখো, আন্ডার সি প্লেট মুভমেন্ট, আন্ডার সি ভলকানিজম, টাইডাল চেঞ্জ। কোন কারণে সুনামি হয়? যে প্লেট রয়েছে, সমুদ্রের নিচে যে প্লেট রয়েছে তার মুভমেন্টের জন্যই হচ্ছে সুনামি হয়। আমরা যখন টপিকগুলো কভার করব না, তখন সব ছোট্ট ছোট্ট যে টপিকগুলো সেগুলোতে আমরা ডিটেলসে ডিসকাস করব। এখানে জাস্ট প্রশ্ন কী ধরনের এসছে সেটা নিয়ে আমরা দেখছি, তাই আমি বেশি ডেসক্রিপশানে যাচ্ছি না। পরের প্রশ্ন দেখো 2008-এ দ্য সুনামি হুইচ ডাইভার্সিটেড সাম অফ দ্য কোস্টাল এরিয়া অফ ইন্ডিয়া ইন ডিসেম্বর 2004 অরিজিনেটেড ফ্রম। 2004-এ যে সুনামিটা হয়েছিল তা কোথা থেকে অরিজিনেট করেছিল? অপশন দেখো, সাবডাকশন অফ ইন্ডিয়ান প্লেট আন্ডার দ্য মায়ানমার প্লেট, সাবডাকশন অফ মায়ানমার প্লেট অফ দ্য ইন্ডিয়ান প্লেট, subsidence of the strange formation near the Andaman Nicobar Island, subduction of Myanmar plate under the specific plate near the Hawaii. দেখো 2004-এ যে সুনামিটা হয়েছিল, যেখানে তার মুভমেন্ট, কার মুভমেন্টের জন্য রেসপন্সিবল? ইন্ডিয়ান প্লেট আর মায়ানমার প্লেটে। যেখানে ইন্ডিয়ান প্লেট সাবডাকশন হয়েছিল মায়ানমার প্লেটের নিচে, ঠিক আছে? তার জন্য এই সুনামিটা হয়েছিল 2004-এ। পরের প্রশ্ন, লিগনাইট ইজ এ টাইপ অফ, লিগনাইট হচ্ছে আয়রন ওর, কপার, কোল না লাইমস্টোন? লিগনাইট হচ্ছে কোলের এক ধরনের টাইপ, একে ব্রাউন কোলও বলা হয়, যেখানে বলেছে 40% কোল রয়েছে। পরের প্রশ্ন 2007-এর প্রশ্ন আসি, when a body is raised upward from the surface of the earth, its weight shall increase, remain same, decrease or fluctuate? যখন কোনো বডি আর্থের সারফেসে ওপর দিকে রাইজ হয়, দেখো আমরা সবাই জানি ওয়েট ইকুয়ালস টু, ওয়েট ক্যালকুলেট কীভাবে করা হয়? মাস অ্যান্ড তার গ্র্যাভিটি, এটাই হচ্ছে ওয়েট। যদি গ্র্যাভিটি, আচ্ছা, যদি আর্থ সারফেস থেকে ওপরের দিকে ওঠে তাহলে গ্র্যাভিটি কমে যাচ্ছে, গ্র্যাভিটি যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি হচ্ছে ওয়েটও কমে যাবে। সেটাই এখানে বলেছে, যদি সারফেস থেকে উপরের দিকে ওঠে তাহলে ওয়েট কী হবে? ওয়েট ডিক্রিজ করবে। তার জন্য তবে এরকম আরও একটা প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর ইকুয়েটার না পোলে, কোন জায়গায় হচ্ছে ওয়েট বেশি? দেখো গ্র্যাভিটি যেখানে বেশি হবে ওয়েট সেখানে বেশি হবে। গ্র্যাভিটি কোথায় বেশি? পোলে পৃথিবীর গ্র্যাভিটি হচ্ছে বেশি কম্পেয়ার টু ইকুয়েটার, তাই তো? পরের প্রশ্ন আসি, দ্য ডেকান লাভা রিজিয়ন আর ফর্ম ডিউরিং, ডেকান লাভা যেটা ছিল সেটা কোন সময় তৈরি হয়েছে? ক্রিটেসিয়াস পিরিয়ড, জুরাসিক পিরিয়ড, ট্রায়াসিক পিরিয়ড না ক্যাম্বেনিয়ান পিরিয়ড? এই ডেকান লাভা ফর্মেশন হয় ক্রিটেসিয়াস পিরিয়ডে। ওকে, যেখানে ইন্ডিয়ান প্লেট মুভ হয়েছিল অ্যান্ড ভলকানিক হটস্পটও তৈরি হয়েছিল। কত বছর আগে? রাফলি ধরে নাও ওই 60 to 66 মিলিয়ন ইয়ার্স বিফোর, যেখানে ড্রেকান ট্র্যাপ তৈরি হয়। অ্যারাবলির ওখানে আমাদের আছে না ড্রেকান ট্র্যাপ, সেখানে। পরের প্রশ্ন, টাইটানটা কি? স্যাটার্ন লার্জেস্ট মুন, আর লাক্সারি প্যাসেঞ্জার লাইনার, আর এনশিয়েন্ট সিটি, আর মেটালিক এলিমেন্ট? সেটা হচ্ছে স্যাটার্ন, শনি গ্রহের একটা উপগ্রহ, তাই তো? পরের প্রশ্ন 2004-এ দ্য হাইট অফ দ্য পিক অফ দ্য ওয়ার্ল্ড ইজ, ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু যে হাইট সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। তার হাইট কত? 8,848 মিটার, সেটাই বলেছে পিক অফ দ্য ওয়ার্ল্ড। 2003-এর প্রশ্নে আসি, দ্য এরিয়াল এক্সটেন্ড ইন্ডিয়ান প্লেস অ্যামং দ্য কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড, এরিয়া ওয়াইজ পৃথিবী কততম সেটাই জানতে চেয়েছে। আগেই দেখে নিয়েছি সেভেন্থ পজিশন ইন্ডিয়ার।
দেখো পরে এই প্রশ্নটা আবার দিয়েছে, দেখো ঘুরিয়ে, কেমন ঘুরিয়ে দিয়েছে দেখো। ওয়েট অফ এ ম্যান ইজ মোর ইকুয়েটর, পোল, অ্যাট দ্য সেন্টার অফ দ্য আর্থ আর ইন স্পেস। কি বলেছি? ওয়েট ডিপেন্ড করে তার মাস আর তার গ্র্যাভিটির উপরে। যেখানে মাস তো বলতে পারো কনস্ট্যান্ট, কিন্তু এখানে গ্র্যাভিটি হচ্ছে ডিপেন্ড করছে গ্র্যাভিটি কোন জায়গায়, তার গ্র্যাভিটেশনাল ফোর্স বা সেন্ট্রিফিউগাল ফোর্স, পৃথিবী যে ঘুরছে তার যে ফোর্স সেখানে সবচেয়ে বেশি, সেখানে ওয়েট সবচেয়ে বেশি। সেটা কোথায়? ইকুয়েটারে হচ্ছে মিনিমাম থাকে, সেন্ট্রিফিউগাল ফোর্স বলতে পারো ম্যাক্সিমাম, আর গ্র্যাভিটেশনাল ফোর্স কম্পেয়ার টু পোল ইজ লেস। তাহলে আমি ধরতে পারি সবচেয়ে বেশি ওয়েট হচ্ছে পোলে, নর্থ পোল আর সাউথ পোল, যেটাই বলো। সেন্টার অফ দ্য আর্থ, যেখানে গ্র্যাভিটি জিরো থাকে, যদি গ্র্যাভিটি জিরো হয়ে যায়, এম ইকুয়ালস এম ইন্টু জিরো মিন জিরো, যেখানে ওয়েট অলমোস্ট জিরো হয়ে যাবে। পরের প্রশ্ন আসি, দ্য লোয়ার মোস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার। আমরা আগেই দেখেছি অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো, কটা লেয়ার আছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। লোয়ার মোস্ট জানতে চেয়েছে, সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আর যদি বলে যে এরোপ্লেন কোন লেয়ারের মধ্যে দিয়ে যায়, সেটা হবে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, ওজন কোন লেয়ারে আছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ওকে, পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য মোস্ট ওয়াইডলি কাল্টিভেটেড ফ্রুট ইন ওয়ার্ল্ড? সবচেয়ে কাল্টিভেটেড ফ্রুটস কোনটা? ব্যানানা, অ্যাপেল, গুয়াভা, গ্রেপস। ফার্স্ট হচ্ছে ব্যানানা। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইস্টুয়ারিন ডেল্টা? অপশান দেখো, রাইন ডেল্টা, মিসিসিপি ডেল্টা, গঙ্গা ডেল্টা, ভলগা ডেল্টা। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হবে না, ঠিক আছে? এই উত্তরটা হবে রাইন ডেল্টা। আচ্ছা, কোয়েশ্চেন কি বলেছে? ইস্টোরিয়ান ডেল্টা। আগে এটা দেখে নিই, ইস্টোরিয়ান ডেল্টা কি বা মোহনা। এই মোহনা বদ্বীপ হলো এক ধরনের বদ্বীপ যা তৈরি হয় যখন একটি নদী মোহনার সাথে মেলে। ঠিক আছে, খোলা সমুদ্রের যে লবণাক্ত জলে যে আধা ঘেরা উপকূল যেটা তৈরি হয়, সেটাকেই বলে ইস্টোরিয়ান ডেল্টা। তাতে কি হয়, যে নদীর যে বয়ে আনছে কাদামাটি, সেইখানে যেখানে সমুদ্রের সাথে মিশছে সেখানে জমা হয়, আর নদীর যে মিষ্টি জল আর সমুদ্রের যে লবণাক্ত জল, এই দুটোরই মিশ্রণ এখানে থাকে। যে ধরনের ডেল্টা বা বদ্বীপ তৈরি করে সেটাকেই বলছে ইস্টোরিয়ান ডেল্টা। আচ্ছা, এখানে রাইন ডেল্টা যে এক্সাম্পলটা হলো, রাইন হচ্ছে নেদারল্যান্ডে, রাইন মিসিউস ডেল্টা নামে পরিচিত। এই ডেল্টা হচ্ছে রাইন আর মিসিউস দুটো রিভার, যেটা মার্জ হয়ে সমুদ্রে গিয়ে মিশেছে আর তৈরি করেছে একটা কমপ্লেক্স সিস্টেম বা ল্যান্ড, সেটাকেই আমরা বদ্বীপ বলছি। সেই বদ্বীপটা কীভাবে তৈরি হয়েছে? যে নদীর যে মিশ্রণগুলো আসছে আর সমুদ্রের যে কারেন্ট আর যে ইরোসিভ ফোর্স বা টাইডাল ফোর্স, এই তিনটে সংঘর্ষের ফলে যেটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে বদ্বীপ নামে পরিচিত। আর সেই বদ্বীপকে বলছে ইস্টোরিয়ান ডেল্টা, ইস্টোরিয়ান বদ্বীপ বা মোহনা বদ্বীপ, যেটাই বলো। এবার দেখে নিই বাকি যে তিনটে এক্সাম্পল দিয়েছে সেটা কোন ধরনের ডেল্টার মধ্যে পড়ে। যেমন এখানে যে অপশান দিয়েছে মিসিসিপি ডেল্টা, ঠিক আছে? মিসিসিপি ডেল্টা বলছে, একে বলছে বার্ড ফুট ডেল্টা। এটা একটা হলো পাখির যে পাখা তার বা ধনুকের আকৃতির মতো বদ্বীপ তৈরি করেছে, ঠিক আছে? এটা কীভাবে তৈরি হচ্ছে? এটা হচ্ছে ওই একই মোটা পলি, একাধিক স্তর, বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে গিয়ে যখনই সে সমুদ্রের সাথে মিশছে, সেইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যখনই মিশছে বিভিন্ন পলি বিভিন্ন জায়গায় ডিপোজিট হচ্ছে, আর উপর থেকে দেখা যাচ্ছে যে বদ্বীপটা তৈরি হচ্ছে পাখির পায়ের মতো, বার্ড ফুট। এইটা হচ্ছে একটা মিসিসিপি ডেল্টার বড় উদাহরণ। মানে এই বার্ড ফুট ডেল্টার যে আকৃতি ধারণ করেছে তার এক্সাম্পল হচ্ছে মিসিসিপি ডেল্টা। এবার আসি আমরা গঙ্গা ডেল্টা। গঙ্গা ডেল্টা যেটা বলেছে তাকে বলা হয়েছে অ্যাকিউরেট বা প্রমিনেন্ট ডেল্টা। তাহলে প্রমিনেন্ট ডেল্টা কোনটা?
সেটা হচ্ছে মানে যেটা যেভাবে ডেল্টা তৈরি হয়, নদী মোহনায় গিয়ে মিশছে, মোহনায় মিশে সেখানে সেডিমেন্ট জমা হচ্ছে, সেডিমেন্ট জমা হওয়ার পরে যে ডেল্টা তৈরি হচ্ছে সেটা বলেছে অ্যাকিউরেট ডেল্টা। এটা ওই তোমার ধনুকের আকৃতি নদীর বদ্বীপ তৈরি করছে, যা বাইরের থেকে স্ফীত হয় দিয়ে একটা জলাশয়ে পরিণত হয়। নদীর স্রোত যখন ওটাই যেটা ছিল একটা হাই স্রোত হঠাৎ করে এসে সমুদ্রে মিশে গেল। আর এই যে অ্যাকিউরেট যে ডেল্টাটা রয়েছে সেইখানে হচ্ছে একটা মাঝারি স্রোত তরঙ্গ আর যে স্রোতের যে কারেন্ট, এই দুটোর মধ্যে ব্যালেন্স। এর এক্সাম্পল হচ্ছে তোমার গঙ্গা ডেল্টা। এইবার রয়েছে পরের যে অপশানটা রয়েছে ভলগা ডেল্টা। সেটা কি হয়েছে, আর ল্যান্ডফর্ম যেখানে মেন রিভারটা কী করছে, রিচ করছে একটা লার্জ ওয়াটার বডিতে, যেমন সমুদ্রে বড় বা লেকেও বলতে পারো। তারপরে মিলিত হওয়ার পরে ডিভাইড হচ্ছে স্মল চ্যানেলে। নদী যখন সমুদ্রে মিশছে তারপরে ছোট ছোট চ্যানেলে ভাগ হয়ে যাচ্ছে, তাকেই বলছে ডিস্ট্রিবিউটারি। ভাগ হয়ে যাওয়ার পরে ছোটো ছোটো জায়গায় ভাগ হয়ে যাওয়ার পর সেখানেই পলি বা সেডিমেন্টগুলো জমা হয়ে একটা ট্রায়াঙ্গুলার শেপের ল্যান্ড ফর্ম করছে, দিয়ে তাকে বলছে যে ল্যান্ডগুলো ফর্ম হচ্ছে সেগুলি হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। উপর থেকে যখন দেখছো একটা চ্যানেল থেকে বেরিয়ে বিভিন্ন ছোটো ছোটো খণ্ডে ভাগ হয়ে গেছে, তখন তাকে বলছে ডিস্ট্রিবিউটারি ডেল্টা। এর এক্সাম্পল হচ্ছে ভলগা ডেল্টা। ঠিক আছে, দেখো এখানে আমি ছবিতেও ডিসক্রাইব করেছি, দেখো বার্ড ফুড ডেল্টা, এই দেখো পাখির পায়ের মতো কেমন দেখাচ্ছে। আর অ্যাকিউরেট ডেল্টা দেখো কেরম স্ফীত, এখানে লেগুনো ফর্ম হচ্ছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন আসি। অ্যারাউন্ড দ্য সলিস্টিস দ্য টুয়ালাইট লাস্ট ফ্রম দ্য সানসেট টু সানরাইজ। বলেছি টুয়ালাইট যে আলোটা, সূর্যের যে আলোটা লাস্ট ফ্রম সানসেট টু সানরাইজ সবচেয়ে বেশি কখন থাকে, সবচেয়ে বেশি লাস্ট করে কখন, সেই প্রশ্নটা জানতে চেয়েছে। ইকুয়েটর রিজিয়নে, ট্রপিক্যাল রিজিয়নে, হাই অ্যালটিটিউডে নাকি মিড অ্যালটিটিউডে। এবার দেখো আমি কনসেপ্টটা জেনে নাও। হাই অ্যালটিটিউডে কী হয়, সূর্য যখন অস্ত যায় তার যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 18 ডিগ্রি, যেকে হরাইজন, যেটা আমরা হরাইজন বলি। ঠিক আছে, এর নিচে গেলেই হচ্ছে নাইট, মানে সূর্যকে আর দেখা যায় না। আর্টিকে কি হয়, যে আর্টিকে যখন মিডনাইট সান হয়, যেখানে সূর্য অস্তই যায় না, ঠিক আছে, ওই ডিগ্রির উপরে পোলারের যে ল্যাটিটিউড ধরো 48.5 নর্থ অ্যান্ড সাউথ পোলে, সেই অ্যাটিটিউডে সূর্য কী হয়, স্লাইটলি বিলো টু দ্য হরাইজন, মানে ধরো 18 ডিগ্রি বিলো টু দ্য হরাইজনে যায়, তখন হচ্ছে তার টুয়ালাইটটা সবচেয়ে বেশি লাস্ট করে, বেশিক্ষণ পর্যন্ত থাকে। তাকে বলছি আমরা মিডনাইট সান, যেখানে সানসেটই হয় না। এটা হচ্ছে সামারে হয়। আর উইন্টারে কি হয়, তাকে তখন বলে পোলার নাইট, যখন সূর্য ওঠেই না, পুরোপুরি অন্ধকার থাকে, প্রলং নাইট। মিড ল্যাটিটিউডে কী হয়, আগে জানি ইকুইটারি কী হয়, যেখানে ধরো আমরা একটা পার্টিকুলার টাইমে সানরাইজ দেখি, সানসেট দেখি, সেখানে টুয়ালাইট যেটা হয় সেটা খুব শর্ট পিরিয়ডের জন্য, 20 থেকে 30 মিনিট। আর পোলারে কী হয়, পুরো 6 মাস থাকে দিন, 6 মাস থাকে রাত। কতটা লাস্ট করছে ধরো, কতক্ষণ থাকছে দেখছো সেই লাইটটা। মিড ল্যাটিটিউডে কী হয়, সেটা অন অ্যান অ্যাভারেজ, মানে পোলারের থেকে কম আর ইকুয়েটরের থেকে বেশি হলো। তাহলে এখানে অপশান যেটা দিয়েছে, ইকুয়েটরের রিজন একদমই না, ট্রপিক্যাল রিজন একদমই না, মিড ল্যাটিটিউড একদমই না, হাই ল্যাটিটিউড, মানে এখানে পোলারটা বলেনি, এখানে হাই ল্যাটিটিউড বলেছে, মানে একই। প্রশ্নটাকে আমাদের কনফিউজ করার জন্য এই অপশানটা দিয়েছে। পরের প্রশ্ন আসি। দেয়ার ইজ নো লোকাল টাইম অ্যাট লন্ডন, নর্থ অর সাউথ পোল, ইন্টারন্যাশনাল ডেডলাইন নাকি ম্যাগনেটিক পোল অফ দ্য আর্থ। এটা তো একটা ইররিলেভেন্ট।
এটা ফার্স্টেই বাদ চলে যাবে। এইবার বলেছে দেখো যেখানে কোনো লোকাল টাইম নেই, লন্ডনে কি নেই? লন্ডনে অবশ্যই আছে। এবার দেখো কনসেপ্ট যেটা, আমরা লোকাল টাইম কীভাবে ক্যালকুলেট করি, যে প্রাইম নাম ইয়ে থেকে মানে কত ডিগ্রি ওয়েস্ট কত ডিগ্রি ইস্ট, সেই হিসাবে হচ্ছে আমরা ক্যালকুলেট করি তার লোকাল টাইম। পোলে কি হয়, পোল ধরো দুটো ডট ধরে নাও, হলো পোলে সেই কভারেজ লন্ডিটিউডে সেই কভারেজই আসছে না, মানে একটু তো আমরা এটা কি বলেছি, ল্যাটিটিউড, ইকুয়েটর থেকে প্যারালালে গেলে ল্যাটিটিউড, আর যদি আমরা প্রাইম টাইম থেকে তার প্যারালালে যাই সেটাকে বলছি লন্ডিটিউড। এই লন্ডিটিউডের উপরে ডিপেন্ড করে আমরা টাইম ক্যালকুলেট করি। পোল যখনই আসছে তাহলে দুটোর পয়েন্টে চলে আসছে, তাই তো? এখানে লঙ্গিটিউড কভারই হচ্ছে না, তাহলে লোকাল টাইম কীভাবে ক্যালকুলেট হবে? কোনো পয়েন্ট নেই, ঠিক আছে? এটাই জানতে চেয়েছে যে কোন জায়গায় লোকাল টাইম ক্যালকুলেট, মানে কোনো লোকাল টাইম নেই আর কি, কারণ মেডিটেরিয়ান কভারেজই নেই সেখানে, তাই জন্য এর কোনো লোকাল টাইমই নেই। আচ্ছা, পরের প্রশ্ন আসে, হোয়াট টার্ম ইজ গিভেন টু দ্য স্যান্ডি ডেজার্ট ইন দেয়ার ক্যারেক্টারিস্টিক স্যান্ড ডিউন ল্যান্ডস্কেপ? হোয়াট টার্ম ইজ গিভেন, কী বলা হয়েছে স্যান্ডি ডেজার্টকে, তার ক্যারেক্টারিস্টিক্সের উপরে ক্যারেক্টারিস্টিক্সটা কি? স্যান্ড ডিউ ল্যান্ডস্কেপ। এখানে চারটেই যে রয়েছে, এই চারটেই হচ্ছে স্যান্ডি ডেজার্ট, কিন্তু এই চারটের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট। যেমন রেগ কাকে বলেছে? যদি স্টোনি ডেজার্ট হয়। আর্ক কাকে বলেছে? যদি সেই ডেজার্টে স্যান্ড ডিউন্স থাকে, মানে বালি স্তূপ থাকে, তাকে বলেছে। আর এই প্রশ্নটাই জানতে চেয়েছে। হামাদা কাকে বলছে? যেখানে হচ্ছে ব্যারেন রকি ডেজার্ট। হামাদা মানে ধরো কোনো একটা মাঝখানে গর্ত রয়েছে, চারিদিকে শুধু রকি, কুয়োর মতো বলতে পারো, যেখানে জল নেই আসলে, তাকে বলছে হামাদা। ব্যাডল্যান্ড কাকে বলেছে? হেভিলি ইরোডেড ব্যারেন টেরেন, মানে বিভিন্ন জায়গায় ক্ষয়ে গেছে, তাকে বলছে ব্যাডল্যান্ড। কিন্তু এখানে যে ক্যারেক্টারিস্টিক জানতে চেয়েছে সেটা স্যান্ড ডিউন ল্যান্ডস্কেপ, তাহলে উত্তর হবে অর্ব। পরের প্রশ্ন, দ্য আর্থ ম্যাগনেটিক ফিল্ড, অপশান দেখো, নেভার চেঞ্জেস, হ্যাজ রিভার্স ইটসেলফ মেনি টাইম, is centered exactly at the Earth's center, originated in the permanently magnetic iron zone. দেখো, at magnetic field has reversed itself many time. আমরা দেখি নর্থ পোল সাউথ পোল হচ্ছে, সাউথ পোল নর্থ পোল হচ্ছে। আমরা যখন প্লেট টেকটনিক থিওরি পড়বো, যখন দেখবো যে সেডিমেন্ট তৈরি হয়েছে, ভলক্যানো তৈরি হয়েছে, সেই জায়গায় আমরা ডিটেলসে পড়বো যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে চেঞ্জ হয়েছে, তার যে এক্সাম্পল, তার যে এভিডেন্স, সেখান থেকেই জানা যায়। পরের প্রশ্ন আসি, 2000 মানে লাস্ট 2000-এর প্রশ্ন, 2000 ইয়ারের কোশ্চেন। দ্য পিরিয়ড অফ রেভলিউশন ইজ এক্স্যাক্টলি 12 years ফর, 12 বছর লাগে ঘুরতে কার? মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস। উত্তর হবে জুপিটার। তাহলে মার্সে কত দিন লাগে? মার্চে লাগে হচ্ছে প্রায় 2 বছরের কাছাকাছি, এক্স্যাক্ট হচ্ছে 1.88 ইয়ার। স্ট্র্যাটার্নে হচ্ছে 29.5 ইয়ার। ইউরেনাসের কত? 84 ইয়ার। মানে একবার পূর্ণ পদক্ষেপ হতে কত বছর লাগে সেটাই বলেছে। পৃথিবীর কত? 365 দিন, 1 year। চলো পরের প্রশ্নে যাই। দ্য লাইন্স জয়নিং প্লেসেস উইথ দ্য সাম ট্রান্সপোর্ট কস্ট, সেম ট্রান্সপোর্ট কস্ট তাকে কী বলেছে? আগেও এরকম একটা প্রশ্ন দেখেছি আমরা, অ্যালফ্রেড ওয়েবারের লিস্ট কস্ট থিওরি বলে, লিস্ট কস্ট ইন্ডাস্ট্রিয়াল লোকেশন বলেছে, যেখানে সেম টোটাল ট্রান্সপোর্ট কস্ট, সেই লাইনটাকে কী বলছে? আইসোটোপেন। ঠিক আছে,
আইসোথিম কাকে বলে? যখন তার সিঙ্গেল যদি একটা কমোডিটিস হয়, সেই সিঙ্গেল কমোডিটিসের ট্রান্সপোর্ট চার্জের উপর যদি সেই লাইনটাকে বলেছে আইসোথিম। আর আইসোক্রোন বলছে ইকুয়াল ট্রাভেল টাইম। এমন একটা লোকেশন, এমন একটা লাইন যেখানে ট্রাভেল টাইম ইকুয়াল, যেদিক দিয়েই যাও ট্রাভেল টাইম ইকুয়াল হবে, সেই লোকেশনটাকে বলছে আইসোক্রোন। আর কিন্তু প্রশ্ন কী চেয়েছে? সেম টোটাল ট্রান্সপোর্ট কস্ট, একটা লোকেশন যেখানে ট্রান্সপোর্ট কম, যে কোনো দিক থেকে যাও সেম হবে। পরের প্রশ্ন, মোস্ট ফসিলস আর ফাউন্ড ইন গ্রানাইট, সেডিমেন্টারি রক, ব্ল্যাক সয়েল নাকি লেভ ফ্লো? উত্তর হবে সেডিমেন্টারি রক। কারণ সেডিমেন্টারি রক কেন? যেখানে যে অ্যাকুমুলেশন যখন হয় না, যখন সেডিমেন্টগুলোকে আস্তে আস্তে জমা হয়, বা স্যান্ড বলো, মাড বলো, স্লিট বলো, খুব স্লোলি অ্যাকুমুলেট হয়। এবার যখন অ্যাকুমুলেশনের সময় যে জীবজন্তুগুলো থেকে যায়, মানে চাপা পড়ে যায়, সেগুলোই তো পরে ফসিলস হয়ে যায়। বা কোনো প্ল্যান্টকে চাপা দিয়ে দেওয়া হলো, কোনো অ্যানিমেলকে দিয়ে দেওয়া হলো, আস্তে আস্তে ডিকে হতে হতে এটা ফসিল তৈরি হলো। গ্রানাইটে কী হয়? যখন গ্রানাইট তৈরি হয় তখন হয় ম্যাগমা থেকে হয়, মোল্টেন ম্যাগমা থেকে তৈরি হয়। এত হিট থেকে সেখানে কোনো ফসিল বা অর্গানিক মেটেরিয়াল থাকতে পারে না, তাহলে গ্রানাইট তো হবেই না। এবার দেখো ব্ল্যাক সয়েল, দেখো বলেছে ফসিলস মানে ব্ল্যাক সয়েল, ওয়েন ফসিল মে বি ফাউন্ড আন্ডারনিথ অফ দ্য সয়েল, মাটির নিচে কিন্তু ফসিল থাকতে পারে, কিন্তু সয়েল কখনো ফসিল তৈরি করবে না। লাভা ফ্লোটা কি? লাভা ফ্লোটাও একই, যে ইন্টেন্স হিট থাকে, সেখানে কোনো অর্গানিজম বা ফসিলকে রাখা সম্ভব, মানে থাকা সম্ভব নয়, সব পুরো ছাই হয়ে যাবে বলতে পারো। মানে কোনো অর্গানিক মেটেরিয়াল এভাবে জমা পড়ে বা প্রিজার্ভ হয়ে থাকতে পারে না। পরের প্রশ্ন আসি, লিগনাইট সয়েল আর ফর্ম ডিউ টু রিমুভাল অফ সিলিকেট, লাইম, অর্গানিক ম্যাটার, ডিকেইং অফ অর্গানিক ম্যাটার, ডিসইন্টিগ্রেশন অফ লাভা নাকি এক্সফলিয়েশন? লিগনাইট সয়েল কখন তৈরি হয়? যখন হেভি রেনফল হয়, হাই টেম্পারেচার থাকে, সেই হাই টেম্পারেচার হেভি রেনফল মানে সিলিকেট, লাইম, অর্গানিক ম্যাটারগুলো ধুয়ে বেরিয়ে যায়। পরে কি থাকে? অ্যালুমিনিয়াম আর আয়রন, অ্যালুমিনিয়াম অক্সাইড আর আয়রন, সেই যে সয়েল তৈরি করে সেটাই হচ্ছে লিগনাইট সয়েল। ওকে, এই হলো আমাদের 2023-2000 ফিজিক্যাল অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। তাহলে একটা মোটামুটি আইডিয়া করা গেছে যে দেখো এই একটা কি দুটো প্রশ্ন আসে, এটা আমি তাড়াতাড়ি কভার করে নিলাম। আর বাকি যে 3টে পোর্শন রয়েছে আপকামিং ভিডিওতে তোমরা দেখতে পাবে, তবে এগুলোকেও মিস করো না। এগুলো অ্যাকচুয়ালি যে জিওগ্রাফি পোর্শনটা, এগুলো জেনারেল নলেজ থেকে, এগুলো জানা দরকার, কোথায় কি হচ্ছে, ওয়ার্ল্ড জিওগ্রাফিতে কি আছে, ওয়ার্ল্ডে কী ধরনের হচ্ছে। ম্যাপ বেস খুব একটা দেয়নি, তবে ম্যাপ বেস যেগুলো ইম্পর্টেন্ট এগুলো একটু জেনে রেখো এই পোর্শন থেকে। আমরা ডিটেলসে আপকামিং ভিডিওতে আমরা টপিক ওয়াইজ কোনটা ইম্পর্টেন্ট হতে পারে, কোন ম্যাপ বেস টপিকস এই ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট, সেগুলো আমরা দেখব। আগে দেখে নিলাম যে পিওয়াইকিউতে কী ধরনের প্রশ্ন এসছে। ঠিক আছে, আপকামিং ভিডিওর জন্য বেল আইকনটা প্রেস করে রেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই বাকি যে 3টে পার্ট রয়ে গেল, সেই পার্টের জন্য আমরা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর প্রস্তুতিটা ভালো করে নাও। ঠিক আছে, বেশি দিন কিন্তু আর নেই।